উপদেষ্টাকে পদত্যাগ করাতে বাধ্য হব, বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এদিকে শফিউল আলম প্রধান আমৃত্যু ভারতের আধিপত্যের বিরোধী ছিলেন, বলছেন দুদু। জানাবো ইশতাকের মেয়র ইস্যুতে বিএনপি কি সরকার বিরোধী আন্দোলনের পথে হাঁটছে, এবং সর্বশেষ জানাবো এনবিআর চেয়ারম্যানের অপসারণ সহ 4 দাবি, অসহযোগ কর্মসূচির ডাক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 3 উপদেষ্টাকে পদত্যাগ করাতে বাধ্য হব, বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আইন উপদেষ্টা আসিফ নজরুল বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। বিএনপিপন্থী উপদেষ্টা হিসেবে ইঙ্গিত করে আসিফ নজরুল ছাড়াও অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাকে প্রয়োজনে পদত্যাগ করাতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে পাটোয়ারি বলেন, আসিফ নজরুল জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করছেন, জনগণের রক্তের সঙ্গে তিনি বেইমানি করছেন। হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই ঘোষণাপত্র না দিলে আপনি দেশে থাকতে পারবেন না। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, উপদেষ্টাদের মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন তাদের পদত্যাগ করাতে বাধ্য হব। বাংলাদেশের অর্থনীতি গুড়িয়ে দিতে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ কাজ করেছেন, আর আইন মন্ত্রণালয় গুড়িয়ে দিতে কাজ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ইসি পুনর্গঠন ছাড়া এনসিপি কোনো ভোট করতে পারে না। ইসি বিএনপির দলীয় কার্যালয় হিসেবে কাজ করছে, রক্তের ম্যান্ডেট নিয়ে বিএনপির সঙ্গে কাজ করতে পারেন না। ইসিকে আগে স্থানীয় নির্বাচন করার সিদ্ধান্ত নিতে হবে। পাটোয়ারি বলেন, বিভিন্ন জায়গায় দালাল চক্র দখল করেছে, উপদেষ্টা প্যানেল থেকে বিএনপি পন্থীদের বের করে দেন। বিএনপি লাশের রাজনীতি শুরু করেছে উল্লেখ করে বলেন, আওয়ামী লীগের টাকায় তারা বড় বড় কথা বলে, তাদের টাকাতেই বিএনপি নগর ভবন বন্ধ করছে। বাংলাদেশে মুজিবীয় সংবিধান চলবে না বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। এনসিপির মুখ্য সংগঠক আরো বলেন, আপনারা বিএনপির কাছে নগর ভবন ছেড়ে দিতে পারেন না, আপনারা বিএনপির কাছে দলীয় কার্যালয় হিসেবে ইলেকশন কমিশনকে ছেড়ে দিতে পারেন না, এটা জনগণের সঙ্গে সরাসরি গাদ্দারি। সেজন্য আমরা বলি, ইসি পুনর্গঠন করতে হবে, সংস্কারের যে প্রস্তাব রয়েছে সেগুলোকে মান্য করে আইন পরিবর্তন করতে হবে। শফিউল আলম প্রধান আমৃত্যু ভারতের আধিপত্যের বিরোধী ছিলেন, বলছেন দুদু। বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শফিউল আলম প্রধান আমৃত্যু ভারতের আধিপত্যের প্রতিবাদে কাজ করে গেছেন, ভারত বিরোধী ছিলেন, দুর্নীতিকেও কোনোভাবে প্রশ্রয় দেননি। দুদু বলেন, আমিও শফিউল আলম প্রধানের রাজনৈতিক অনুসারী ছিলাম না, তার রাজনীতি এবং আমার রাজনীতি বিপরীত একটি বিষয় ছিল। তার যে সাহসিকতা, সত্যবাদিতা, নিজের রাজনীতির প্রতি দৃঢ়ভাবে অবস্থান নেওয়া, এটা আমার ভালো লেগেছে। মানুষ যা দেখছে তার বিপরীত চিন্তাধারাও তার মধ্যে ছিল। তিনি আমৃত্যু ভারতের আধিপত্যের প্রতিবাদে কাজ করে গেছেন, তিনি কোনোভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেননি। ছাত্রদলের সাবেক সভাপতি বলেন, বর্তমানে মানুষ ক্ষমতার জন্য খুব দ্রুত রাজনৈতিক আদর্শ পরিবর্তন করে, এই পরিবর্তন বাংলাদেশের রাজনীতিকে বিপন্ন করেছে। শফিউল আলম প্রধান ছিলেন ঠিক এর বাইরের একটা চরিত্র। ইশতাকের মেয়র ইস্যুতে বিএনপি কি সরকার বিরোধী আন্দোলনের পথে হাঁটছে? বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা। নগর ভবনে তালা লাগিয়ে ইশরাক সমর্থকদের অবরোধের কারণে দক্ষিণ সিটি কার্যালয়ে কার্যত অচল অবস্থা তৈরি হয়েছে। যদিও এখনো পর্যন্ত মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ নিতে পারবেন কিনা সেটি স্পষ্ট করা হয়নি সরকারের সব পক্ষ থেকে। এক প্রতিবেদনে বলা হয়, এই ইস্যুতে ঢাকাবাসী ব্যানারে ইশরাক হোসেনের কর্মী সমর্থকরা আন্দোলন করলেও এখনো দলগত অবস্থান নিয়ে আন্দোলন যায়নি বিএনপি। তবে এই দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বক্তব্য দিতে দেখা গেছে বিএনপির সিনিয়র নেতাদেরও। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা এই ন্যায্য আন্দোলনের পক্ষে আছি, প্রয়োজনে দলগতভাবে এই আন্দোলনে আমরা সমর্থন দেব। এদিকে নগর ভবন অবরোধ কর্মসূচি চলাকালে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি জানাতে দেখা যায় ইশতাকের সমর্থকদের। ঢাকায় এক কর্মসূচিতে যোগ দিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, একদিকে মামলাটা বিচারাধীন, অন্যদিকে আইনগত জটিলতার সামনে এসেছে, যেগুলোর সমাধান হলে আমরা কোনো একটা সিদ্ধান্তের দিকে যাব। বিশ্লেষকরা বলছেন, ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদটিকে জাতীয় ইস্যুতে পরিণত করে যে আন্দোলন হচ্ছে, এটি বিএনপির একটি রাজনৈতিক কৌশল। গত 27 মার্চ ঢাকা নির্বাচনের ট্রাইব্যুনাল আগের ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে 1 মাস পর গত 27 এপ্রিল রাতে ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট হলেও স্থানীয় সরকার বিভাগ থেকে শপথের তারিখ ঘোষণা করা হয়নি এখনো। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে তার সমর্থকেরা গত বুধবার থেকে ঢাকাবাসী ব্যানারে নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আন্দোলনের এক পর্যায়ে গত শনিবার নগর ভবনের প্রধান গেট সহ বিভিন্ন কক্ষে তালা লাগিয়ে দেয় ইশরাক হোসেনের সমর্থকরা। এরপর মঙ্গলবারও নগর ভবনের মূল গেটের সামনে মঞ্চ বানিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলছিল।
সকাল 10টা থেকে শুরু হয় এই কর্মসূচি। এতে অংশ নেওয়া অনেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবি জানান। ইশরাকের সমর্থকরা বলছেন তাদের দাবি না মানা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে ওই এলাকায় মঞ্চ প্রস্তুত করে কনসার্টেরও আয়োজন করা হয়েছে গত 2 দিনে। এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির কারণে সকাল থেকে কক্সবাজার গোলাপশাহ মাজার পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। গোলাপশাহ মাজার মোড়েও সড়কে অবস্থান নিয়েছেন ইশরাকের সমর্থকেরা। টানা এই কর্মসূচির কারণে গত কয়েকদিন ধরে দক্ষিণ সিটি কর্পোরেশনের সব নাগরিক সেবা বন্ধ রয়েছে। সেবা নিতে এসে ফেরত ভোগান্তিতে পড়তে হয়েছে বাসিন্দাদের। সাবেক স্থানীয় সরকার সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন, এই আন্দোলনের ফলে কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আন্দোলনকারী ও ইশরাক সাহেবের এটা বুঝতে হবে, এভাবে জনদুর্ভোগ সৃষ্টি ঠিক হচ্ছে না। শুধু দক্ষিণ সিটি কর্পোরেশন নয়, গত বছর সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগার পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যালয়ে নগরীর ওপর নগর ভবন স্থানান্তর করা হয়। ফলে শুধু নাগরিক সেবা নয়, এই অবরোধ কর্মসূচির ফলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কর্মকর্তা কর্মচারীরা বিপাকে পড়েছে। ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে কয়েকদিন ধরে নগর ভবনের সামনে বিক্ষোভ চলছিল ঢাকাবাসী ব্যানারে। এতে ইশরাকের কর্মী সমর্থকরা অংশ নিলেও তাদের কোনো দলীয় ব্যানার অংশ নেয়নি। তবে সেখানে থাকা অনেকেই বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। এ নিয়ে গত সোমবার পাল্টাপাল্টি ফেসবুক স্ট্যাটাসও দিয়েছে ইশরাক হোসেন ও আসিফ মাহমুদ। সোমবারই বিএনপির একজন শীর্ষ নেতা এই আন্দোলন ঘিরে ঢাকায় বৃহত্তর আন্দোলন ইঙ্গিত দিয়েছেন। বিএনপি মনে করছে, বর্তমান সরকার সিটি কর্পোরেশনও নিজেদের ক্ষমতা ধরে রাখতে নানা কৌশলে পথ বেছে নিয়েছে, যে কারণে আন্দোলনই একমাত্র সমাধান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এখনো পর্যন্ত দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ জনগণ এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আছে। এই আন্দোলনে আমরাও সমর্থন করছি। সাধারণ মানুষের আন্দোলনে একটা পর্যায়ে অবশ্যই আমাদের সক্রিয়ভাবে দলগতভাবে অংশগ্রহণ করতে হবে, যদি সরকারের টনক না নড়ে। বিএনপির এই নেতা বলেন, ইশরাককে শপথ পড়াতে সংবাদ সম্মেলন নানাভাবে দাবি জানিয়ে আসছে, কিন্তু তারপরও দাবি আদায় না হওয়া পর্যন্ত দলগতভাবে অংশ নেওয়ার কথাও রয়েছে তিনি। এনবিআর চেয়ারম্যানের অপসারণ সহ 4 দাবি, অসহযোগ কর্মসূচির ডাক। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির অধ্যাদেশ বাতিল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানকে অপসারণ সহ 4 দাবিতে অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্থার ঐক্য পরিষদ। সংবাদ সম্মেলনে বলা হয়, শুরু থেকে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে আমাদের এই নিয়মতান্ত্রিক কর্মসূচির ব্যাপকতা ও যৌক্তিকতার বিষয়ে এনবিআর এর চেয়ারম্যান সরকারের নীতি নির্ধারকদের সঠিক তথ্য প্রদান না করে বরং প্রকৃত তথ্য আড়াল করেছেন, যা পরিস্থিতিকে আজকের অবস্থানে উপনীত করেছে। এই অবস্থায় আমাদের বর্তমান দাবিগুলো হচ্ছে, জারি করা অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে, অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের প্রস্তাবিত খসড়া এবং পরামর্শ কমিটির সুপারিশ আলোচনা পর্যালোচনা পূর্বক প্রত্যাশী সংস্থাগুলো, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্ব সহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করতে হবে। কর্মসূচির বিষয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবিগুলোর বিষয়ে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেওয়া করা হয়। পাশাপাশি এনবিআর এবং ঢাকা ও ঢাকার বাইরের স্ব-স্ব দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা এর আওতাভুক্ত থাকবে। এছাড়া আগামী 24শে মে এবং 25শে মে কাস্টমস হাউস এবং এলসি স্টেশনগুলো ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। এই 2 দিন কাস্টমস হাউস এবং এলসি স্টেশনগুলোতে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কর্মবিরতি চলবে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা কর্মবিরতির আওতামুক্ত থাকবে। আর আগামী 26শে মে থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।